Assalamu alaikum. This is Marjina Akhtar Reba, lecturer, Department of Business Administration, Asian University of Bangladesh. আজকে আমরা যে কোর্সটা পড়ব সে কোর্সটার টাইটেল হচ্ছে কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন ডিসিশন মেকিং, কোর্স কোড MBA 5258। আর আজকের টপিক হচ্ছে ডিসিশন থিওরি। বেসিক্যালি আমরা আজকে পড়ব ক্লাসিক্যাল মডেল ফর ডিসিশন থিওরি। Managers have access to complete information and are able to make an optimal decision by weighting every alternatives. একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সে নিজে কাজ করেন না, অন্যকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেন। তার মানে কর্মীদেরকে দিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেন। The classical model of decision making fits this description quite closely. Classical model for decision making এমন একটা মডেল যে মডেলের মাধ্যমে খুব সহজেই ম্যানেজার ফ্রুটফুল ডিসিশন নিতে পারেন এবং কর্মীদেরকে দিয়ে কাজ করাতে পারেন। It is a probabilistic model of decision making that helps manager to make a fruitful decision. বেসিক্যালি এই ক্লাসিক্যাল মডেলটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপরে ভিত্তি করে গড়ে ওঠা একটি ডিসিশন মেকিং মডেল, যেটা ফিউচার সম্বন্ধে ডিসিশন নিতে একজন ব্যবস্থাপককে সহায়তা করে থাকে। আর এই ক্লাসিক্যাল মডেল শেখার জন্য কোনো সূত্র শেখার প্রয়োজন নাই, শুধুমাত্র যোগ এবং গুণের জ্ঞান থাকলে, যোগ বিয়োগ এবং গুণের জ্ঞান থাকলেই আমরা এই মডেলটা ব্যবহার করে ডিসিশন নিতে পারবো। আসুন এবার আমরা যে ক্লাসিক্যাল মডেলের কথা আমরা বলছি সেই ক্লাসিক্যাল মডেলটার কিভাবে অ্যাপ্লাই করা যায় সে ধরনের একটা এক্সাম্পল দেখি। তো এখানে বলা আছে যে প্রশ্নটা বা যে প্রবলেমটা উল্লেখ করা আছে সেটা একটু আমরা পড়ি। Parker's flower shop promises its customer to delivery within 4 hours on all flower orders. All flowers are purchased on the previous day and delivered to Parker by 8 a.m. the next morning. Parker's daily demand for roses is as follows for a month. এখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলের মধ্যে পার্কারের দোকানে গোলাপের চাহিদা কেমন থাকে সে সম্বন্ধে একটা তথ্য বিবরণী দেওয়া আছে। দেন কি বলা আছে, Parker purchases roses for 50 টাকা per dozen and sells them for 80 টাকা per dozen. All unsold roses are donated to a local hospital. How many dozens of roses should Parker order each evening to maximize his profit? What is the expected profit per day? পার্কারের একটা ফুলের দোকান আছে, সেই দোকান থেকে কাস্টমারদের অর্ডারের 4 ঘন্টার মধ্যে ফুলের ডেলিভারি দেওয়া হয় কাস্টমারের কাছে। সব ফুল আগের দিন সন্ধ্যায় কেনা হয় এবং সকাল 8টার মধ্যে কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়া হয়। পার্কারের দোকানে গোলাপ ফুলের 1 মাসের যে ডিমান্ড সেটার উপর ভিত্তি করে এখানে একটা টেবিল বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। সেই টেবিল অনুযায়ী এখানে আরো বলা আছে যে পার্কার প্রত্যেক ডজন গোলাপ কিনে 50 টাকায় এবং বিক্রি করে 80 টাকায়। যে গোলাপগুলো অবিকৃত রয়ে যায় সেগুলো সে পার্শ্ববর্তী হসপিটালে ডোনেট করে, অসুস্থ রোগীদের সে ডোনেট করে। তারপরে এখানে বের করতে বলা হয়েছে যে পার্কার কত ডজন ফুল অর্ডার করলে, দ্যাট মিন্স বাগান থেকে অর্ডার করলে
তার কোনো লস হবে না এবং তার প্রফিটটা ম্যাক্সিমাম অবস্থায় থাকবে। এবং লাস্ট অফ অল বলা আছে তার প্রত্যেক দিন গোলাপ ফুল থেকে কত টাকা প্রফিট আসবে। এখানে অনেক ফুলের কথাই বলা যেত, কিন্তু স্পেসিফিক ভাবে যেহেতু রোজের কথা বলা আছে, সেজন্য এখানে গোলাপ ফুল বিক্রি বা রোজ বিক্রি করে পার ডে কত টাকা প্রফিট করে সেটাই বের করতে বলা হয়েছে। আসুন আমরা এবার সলিউশনে যাই। তো এখানে যেটা দেয়া আছে যে পারচেজ প্রাইস হচ্ছে 50 টাকা পার ডজন। 1 ডজন গোলাপের ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 80 টাকা পার ডজন। তার মানে হচ্ছে প্রত্যেক ডজন গোলাপ ফুল বিক্রি করে 80 টাকায়। তাহলে আমাদের নেট প্রফিট কত হচ্ছে? তাহলে পার্কার প্রত্যেক ডজন ফুল বিক্রি করে 30 টাকা প্রফিট করতেছে। বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য 50 টাকা। তো 80 থেকে 50 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 30 টাকা। ভবিষ্যতে কি পরিমাণ ফুলের অর্ডার করলে, দ্যাট মিন্স বাগান থেকে অর্ডার করলে পার্কারের কোনো ফুল আনসোল্ড অবস্থায় থাকবে না এবং প্রফিট ম্যাক্সিমাইজ করবে, সেটা বের করার জন্য আমরা একটা টেবিল ব্যবহার করব। সেই টেবিলের মধ্যে, প্রবলেমের মধ্যে যে টেবিল দেয়া আছে, সেই টেবিলে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ইউজ করে আমরা একটা টেবিল তৈরি করব। আসুন আমরা দেখি টেবিলটা কিভাবে করা হয়েছে। প্রথমে আমাদের যে টেবিলটা করা হয়েছে সেই টেবিলটা হচ্ছে গিয়ে কাস্টমারদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে রাখা হয়েছে আমার বাম পাশের ফার্স্ট কলামে। আর পার্কারের হাতে যে কয়টা গোলাপের সরবরাহ থাকে, দ্যাট মিন্স যে কয় ডজন গোলাপের সরবরাহ থাকে, সেটাকে দেখানো হয়েছে ফার্স্ট রো বরাবর। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা দেয়া ছিল প্রবলেমের মধ্যে, সেখান থেকে প্রবাবিলিটিটা আমরা এখানে কোড করেছি। আসুন এবার নেট প্রফিট কত, সেলস এর উপরে নেট প্রফিট কত সেটা আমরা ক্যালকুলেট করি। দেখুন, যখন পার্কারের হাতে 7 ডজন ফুলের সাপ্লাই থাকে, তখন যদি কোনো কারণে কাস্টমারদের চাহিদা 7 ডজন ফুলের থেকে থাকে, তাহলে কিন্তু পার্কারের হাতে যে কয় ডজন ফুল আছে সবগুলো ফুল বিক্রি হয়ে যাবে, একটাও আনসোল্ড অবস্থায় থাকবে না। তো এখান থেকে আমরা যদি বলি যে 7 ডজন ফুল বিক্রির পরে তার নেট প্রফিট কত, সেটা হচ্ছে 210। এই 210 আমরা কিভাবে পেলাম? 1 ডজন ফুলে নেট প্রফিট যদি 30 টাকা হয়ে থাকে, তাহলে 7 ডজন ফুলে আমার প্রফিট হচ্ছে 210 টাকা। 1 ডজনে 30 টাকা আর 7 ডজনে 3 সাথে 21, তার মানে 210 টাকা। পরবর্তী পর্যায়ে কখনো যদি কাস্টমারের ডিমান্ড থাকে 8 ডজনের, কাস্টমারের ডিমান্ড 8 ডজন থাকতেই পারে, কিন্তু পার্কারের কাছে সরবরাহ মাত্র 8 ডজন গোলাপ। এক্ষেত্রে কাস্টমার ডিসস্যাটিসফাইড থাকলেও পার্কারের কিন্তু কোনো প্রকার লস নাই। তার হাতে যে 7 ডজন ফুল আছে সবগুলোই বিক্রি হয়ে যাবে, আনসোল্ড অবস্থায় কোনো ফুলই থাকবে না। এবং যখন ডিমান্ড হচ্ছে 8 ডজন গোলাপের, তখনও কিন্তু কোনো প্রকার লস হচ্ছে না, তখনও কিন্তু আমার প্রফিট হচ্ছে গিয়ে 210 টাকা। ঠিক তেমনি আমাদের যখন
ডিমান্ড হচ্ছে আপনার 9 ডজন, হাতে আছে 7 ডজন। এক্ষেত্রেও আমাদের কোনো ফুল অবিক্রিত বা আনসোল্ড রয়ে যাবে না, সেজন্য আমার প্রফিট কিন্তু 210 টাকাই হবে। সিমিলার ওয়েতে 10 ডজন ফুলের যখন ডিমান্ড থাকবে তখনও কিন্তু আমার প্রফিট হবে 210 টাকা। ওকে, এবার আসুন আমরা পরবর্তী পর্যায়ে যাই। পরবর্তী পর্যায়ে যখন আমার হাতে থাকবে, পার্কারের হাতে থাকবে 8 ডজন গোলাপ, তখন যদি সামহাও চাহিদা থাকে হচ্ছে গিয়ে আপনার 7 ডজনের, তাহলে কি হবে? চাহিদা তো 7 ডজনের, পার্কারের হাতে আছে 8 ডজন গোলাপ, দ্যাট মিন্স 1 ডজন আনসোল্ড অবস্থায় রয়ে যাবে। তো নেট প্রফিটটা তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখুন এখানে নেট প্রফিট 160 আমি কিভাবে লিখেছি? 160 আমি লিখেছি, আমার হাতে আছে 8, সরি, পার্কারের হাতে আছে 8 ডজন রোজ আর ডিমান্ড আছে 7 ডজনের। তো 7 ডজনই আমি ক্লায়েন্টকে দিতে পারবো, আর 1 ডজন যেটা থাকবে বাড়তি সেটা আনসোল্ড অবস্থায় রয়ে যাবে, আমাকে পার্কারকে কিন্তু সেটা হসপিটালে দিয়ে দিতে হবে। তো 7 ডজন বিক্রি করে লাভ করে হচ্ছে 3 7 21, 210 টাকা। আর যে 1 ডজন আনসোল্ড অবস্থায় রয়ে যায় সেটা থেকে আপনার লস হয় 50 টাকা। লস কেন 50 টাকা হচ্ছে? কারণ আপনি 50 টাকা দিয়ে কিনেছেন, 50 টাকা আপনার 1 ডজন গোলাপ কিনতে ব্যয় হয়েছে। যেহেতু আপনি বিক্রি করতে পারতেছেন না, সুতরাং ক্রয় মূল্যের 50 টাকা 50 টাকাই আপনার লস হয়ে যাচ্ছে। তাহলে নেট প্রফিট আমরা কিভাবে পাচ্ছি? 7 ডজন বিক্রি করে আমরা পেলাম 210 টাকা, আর 1 ডজন অবিক্রিত থাকার কারণে সেখানে আমার লস হলো 50 টাকা। তো নেট প্রফিট হচ্ছে 210 মাইনাস 50, 160 টাকা। সিমিলারলি আমার পার্কারের হাতে আছে 8 ডজন ফুল, 8 ডজন গোলাপ ফুল, আর ক্লায়েন্টের চাহিদা আছে 8 ডজন গোলাপ ফুলের। তো ক্লায়েন্টের চাহিদা কিন্তু পার্কার ফুলফিল করতে পারতেছে, কারণ দুইজনের কাছে 8 ডজন ফ্লাওয়ার আছে, দুইজনেরই 8 ডজন ফুলের প্রয়োজন, একজনের বিক্রি করা প্রয়োজন আর একজনের কেনা প্রয়োজন। তো 8 ডজন ফুল বিক্রি করে পার্কার কত টাকা পাবে? 3 8 24, তার মানে হচ্ছে 240 টাকা। এক্ষেত্রে পার্কারের হাতে আছে 8 ডজন আর ক্লায়েন্টের ডিমান্ড আছে 8 ডজন, তার মানে পার্কারের কোনো ফুল আনসোল্ড অবস্থায় থাকবে না। এরপরে আসেন, যখন ডিমান্ড আমার 9 ডজন, হাতে আছে 8 ডজন, তখন আমার পার্কারের হাতে যে 8 ডজন আছে সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে, আনসোল্ড অবস্থায় কোনোটাও থাকবে না। কাস্টমার হয়তোবা তার ডিমান্ড ফুলফিল না হওয়ার কারণে ডিসস্যাটিসফাইড থাকতে পারে, কিন্তু পার্কার তার হাতে যে কয় ডজন গোলাপ ফুল আছে সবগুলো বিক্রি করতে পারবে এবং সে প্রফিট করবে হচ্ছে কি 240 টাকা। কিভাবে? 1 ডজনে প্রফিট করে 30 টাকা, 8 ডজনে প্রফিট করবে 3 8 24, 240 টাকা। এরপরে আসুন, যদি ক্লায়েন্টের ডিমান্ড থাকে 10 ডজন গোলাপ ফুলের, কিন্তু পার্কারের হাতে আছে 7 ডজন, তখন কিন্তু তখনও তখন কিন্তু কাস্টমারের চাহিদা পার্কার ফুলফিল না করতে পারলেও পার্কারের কিন্তু কোনো প্রকার লস নাই, কারণ তার হাতে 8 ডজন আছে, সে 8 ডজনই বিক্রি করতে পারবে এবং সে প্রফিট
গেইন করবে হচ্ছে গিয়ে 240 টাকা। নেক্সট আসি আমরা হচ্ছে গিয়ে যখন পার্কারের হাতে 9 ডজন গোলাপ ফুল থাকবে, দ্যাট মিনস পার্কার বাগান থেকে 9 ডজন গোলাপ ফুল কিনে নিয়ে আসবে, তখন কি সিচুয়েশনটা হয় এটা একটু আমরা দেখার চেষ্টা করি। যদি যে কয়দিন 7 ডজন ফুলের ডিমান্ড থাকবে ক্লায়েন্টের, তখন আমরা প্রফিট করব 110 টাকা। এখন কিভাবে 110 টাকা, কিভাবে 110 টাকা হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। দেখুন, আপনার হাতে আছে 9 ডজন, কিন্তু ক্লায়েন্টের কাছে ডিমান্ড আছে 7 ডজন। আপনি 7 ডজন ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন, বাকি 2 ডজন কিন্তু আনসোল্ড অবস্থায় থাকবে, যেটা আপনাকে নিয়ারেস্ট হসপিটালে ডোনেট করতে হবে। আর 2 ডজন ফুলের ক্রয় মূল্য বা পারচেজ প্রাইস হচ্ছে গিয়ে 100 টাকা। 100 টাকা। আপনি 7 ডজন বিক্রি করে লাভ করলেন 210 টাকা, কিন্তু 2 ডজন অবিক্রিত থাকার কারণে আপনার লস হলো 100 টাকা। তাহলে আপনার নেট প্রফিট কত? 210 মাইনাস 100 সমান সমান 110 টাকা। এরপরে আসি আমরা হচ্ছে যখন ক্লায়েন্টের ডিমান্ড থাকবে হচ্ছে গিয়ে 8 ডজন ফুল গোলাপ ফুলের, আর পার্কারের হাতে থাকবে 9 ডজন গোলাপ ফুল। তো এক্ষেত্রে 1 ডজন কিন্তু অবিক্রিত রয়ে যাবে। 8 ডজন বিক্রি করে লাভ করতেছে 240 টাকা, এবং 1 ডজন যেটা অবিক্রিত রয়ে যাচ্ছে সেখান থেকে লস হচ্ছে 50 টাকা। তাহলে আমার নেট প্রফিট হচ্ছে 240 মাইনাস 50 সমান সমান 190 টাকা। আবার দেখুন, আমার হাতে আছে, পার্কারের হাতে আছে 9 ডজন এবং ক্লায়েন্টের চাহিদা আছে 9 ডজন। এক্ষেত্রে কিন্তু পার্কারের কোনো ফুল আনসোল্ড অবস্থায় থাকবে না। 9 ডজন বিক্রি করে সে প্রফিট করবে 270 টাকা। সিমিলারলি, যখন ক্লায়েন্টের কাছে 10 ডজন ফুলের ডিমান্ড থাকবে, তখন কিন্তু ক্লায়েন্ট ডিস্যাটিসফাইড থাকতে পারে, কিন্তু পার্কার কিন্তু কি থাকবে, পার্কার কিন্তু লাভবান থাকবে, কারণ পার্কারের কাছে কোনো প্রকার আনসোল্ড ফ্লাওয়ার থাকবে না। তার হাতে 9 ডজন ফুল আছে, 9 ডজন ফুলই সে বিক্রি করতে পারবে এবং সে 270 টাকা লাভবান হবে। ওকে, তারপরে আসুন, যখন পার্কারের হাতে 10 ডজন গোলাপের সাপ্লাই থাকবে বা সরবরাহ থাকবে, তখন যদি 7 ডজন ফুলের ডিমান্ড থাকে ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে লাভ হবে 60 টাকা। এখন আসুন, কেন 60 টাকা এত কম কেন হচ্ছে? আমি 7 ডজন, পার্কার 7 ডজন ফুল বিক্রি করতেছে 210 টাকায়। 7 ডজন ফুল বিক্রি করে পার্কার লাভ করতেছে 210 টাকা, কিন্তু পার্কারের হাতে আছে 10 ডজন, তার মানে আনসোল্ড রয়ে যাচ্ছে 3 ডজন। 3 ডজনে তার লস হচ্ছে 3 5 15 150। আমি পার্কার লাভ করতেছে $210, কিন্তু আনসোল্ড থাকার কারণে 3 ডজনে তার লস হচ্ছে 150 টাকা। 210 থেকে 150 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকতেছে হচ্ছে 60। এই 60 টাকা হচ্ছে নেট প্রফিট। এগেইন আমরা আসি, 10 ডজন ফুল যখন পার্কারের হাতে থাকে এবং ডিমান্ড যদি ক্লায়েন্টের মাত্র 8 ডজন থাকে, তাহলে 2 ডজন আনসোল্ড অবস্থায় থাকে। দেখেন, 8 ডজন বিক্রি করে পার্কার প্রফিট করে 240 টাকা, কিন্তু 2 ডজন আনসোল্ড থাকার কারণে পার্কারের লস হয় 100 টাকা। দেন আমরা নেট প্রফিট যদি ক্যালকুলেট করি,
তাহলে দেখা যাচ্ছে যে পার্কার মাত্র 140 টাকা প্রফিট করতেছে, কারণ সে 8 ডজন গোলাপ ফুল বিক্রি করে 240 টাকা আর্ন করতেছে, কিন্তু যে 2 ডজন আনসোল্ড অবস্থায় থাকতেছে সেখান থেকে তার লস হচ্ছে 100 টাকা। তো দুটো মিলিয়ে 240 মাইনাস 100 হচ্ছে আমার 140। এই 140 হচ্ছে আমাদের পার্কারের নেট প্রফিট। আবার সিমিলারলি আসেন, হাতে তো আছে পার্কারের 10 ডজন গোলাপ, কিন্তু ডিমান্ড আছে 9 ডজনে, তার মানে অবিকৃত রয়ে যাচ্ছে 1 ডজন ফুল। 9 ডজন বিক্রি করে প্রফিট করতেছে 270 টাকা, কিন্তু যে 1 ডজন আনসোল্ড অবস্থায় থাকতেছে সেখান থেকে লস হচ্ছে 50 টাকা, তার মানে নেট প্রফিট হচ্ছে গিয়ে 220 টাকা। আবার যখন $10 10 ডজন ফুলের চাহিদা থাকে এবং পার্কারের কাছে 10 ডজন গোলাপ থাকে, তখন কিন্তু কাস্টমারও স্যাটিসফাইড থাকে, আবার পার্কারের কাছেও আনসোল্ড কোনো ফ্লাওয়ার থাকে না বা গোলাপ থাকে না। সেক্ষেত্রে পার্কার সবগুলো ফুল বিক্রি করে প্রফিট করে হচ্ছে গিয়ে 300 টাকা। 1 ডজন ফুল বিক্রি করে প্রফিট করে 30 টাকা, সুতরাং 10 ডজন ফুল বিক্রি করে প্রফিট করে 300 টাকা। এরপরে আসুন আমরা নেট প্রফিটেরটা নেট এক্সপেক্টেড প্রফিট যেটা আছে, ইভিপি এক্সপেক্টেড ভ্যালু অফ প্রফিট, সেটা আমরা বের করি। তো কোনো মাসে তার যদি প্রত্যেকদিন 7 ডজন ফুলের ডিমান্ড থাকে, তাহলে সে 7 ডজন ফুল বিক্রি করে আর্ন করতে পারে হচ্ছে 210 টাকা। এটা আমরা কিভাবে পেলাম? এটা হচ্ছে যে 7 ডজন ফুল বিক্রি করে তার যে নেট প্রফিট যে অ্যামাউন্ট গুলো আছে সেই অ্যামাউন্টের সাথে প্রবাবিলিটিটা গুণ করে আমরা পেয়েছি 210 টাকা। সিমিলার ওয়েতে আমাদের কোনোদিন যদি তার 8 ডজন ফুলের ডিমান্ড থাকে ক্লায়েন্টের কাছ থেকে, তখন পার্কার প্রফিট করে 220 টাকা। আবার যখন 9 ডজন ফুলের ডিমান্ড থাকে তখন প্রফিট হয় 222 টাকা। 10 ডজন ফুলের যখন ডিমান্ড থাকে তখন প্রফিট হয় 200 টাকা। তো এইভাবে আমরা প্রত্যেকদিন ফুলের ডিমান্ড কেমন থাকলে তার সম্ভাব্য প্রফিট কত সেটা কিন্তু আমরা বের করে নিলাম। যখন 7 ডজন ফুলের ডিমান্ড থাকে তখন প্রফিট হচ্ছে 210 টাকা। আবার যে কয়দিন 8 ডজন ফুলের ডিমান্ড থাকে তখন প্রফিট হচ্ছে 220 টাকা। 9 ডজন ফুলের যখন ডিমান্ড থাকে তখন প্রফিট হচ্ছে 222 টাকা, এবং 10 ডজন ফুলের যখন ডিমান্ড থাকে তখন পার্কারের লাভ হয় 200 টাকা। এখন দেখুন এই যে প্রফিট ফিগার গুলো আছে তার মধ্যে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আপনার 222 টাকা। আর 222 টাকা পার ডে প্রফিট করতে পারতেছে কখন? যখন তার হাতে 9 ডজন রোজেস থাকতেছে তখন। তার মানে এটা বলা যায় যে পার্কার যদি 9 ডজন করে প্রত্যেক দিন 9 ডজন করে গোলাপ ফুলের অর্ডার দেয়, তাহলে তার আনসোল্ড অবস্থায় কোনো গোলাপ ফুল থাকবে না এবং তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করবে, এবং ম্যাক্সিমাম প্রফিটের পরিমাণ হবে 222 টাকা পার ডে। 222 টাকা পার ডে। তো ভবিষ্যতে পার্কার যদি ফুলের ব্যবসা করে, তাহলে 9 ডজন ফুল যদি প্রত্যেক দিন সে বাগান থেকে অর্ডার করে, তাহলে সে সর্বোচ্চ প্রফিট আর্ন করতে পারবে। এই ছিল আমাদের ক্লাসিক্যাল মডেল ফর ডিসিশন মেকিং।
তো আমরা আজকে এই মডেলটা, ক্লাসিক্যাল মডেলটা শিখলাম। এই ক্লাসিক্যাল মডেল ব্যবহার করে শুধুমাত্র এখানে যেমন ছোট ছোট কোয়ান্টিটি দেয়া আছে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের, রোজেসের ডিমান্ড এবং রোজেসের সাপ্লাইয়ের, আপনারা ইচ্ছে করলে পরবর্তীতে অনেক বড় বড় কোয়ান্টিটি নিয়েও আপনারা কাজ করতে পারবেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি কোনো প্রোডাক্টের ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে যদি কাজ করেন, সেখানে কিন্তু সংখ্যাগুলো এত ছোট হবে না, সেখানে কিন্তু সংখ্যাগুলো অনেক বড় হবে। আপনি ফিউচার ডিসিশন নেওয়ার জন্য আপনি যদি ক্লাসিক্যাল মডেল ব্যবহার করতে চান, তাহলে সিম্পল এই ম্যাথটা আমরা যেভাবে করলাম সেভাবে করার চেষ্টা করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।